সভাপতি মণ্ডলীর আমার সহযোগী কংগ্রেস সদস্যরা মঞ্চে আসীন আছেন, আমাদের সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন। এই কদিন আগে ত্রিপুরাজ্যের জনবিরোধী জনদুশ্মন বিজেপি আইপিএফটি সরকার তাদের অপদার্থতা জনবিরোধী চেহারা ঢাকার জন্য ষড়যন্ত্র করে ত্রিপুরাজ্যের অন্যতম প্রিয় নেতা, জনগণের নেতা, যাকে মিথ্যা মামলায় জেলে পুরে বামফ্রন্টকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে, বামপন্থী আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল আমাদের সে প্রিয় নেতা কমরেড বাদল চৌধুরী। উপস্থিত আছেন আমাদের সহযোগী সংগঠন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক কমরেড নারায়ণ কর, এবং আপনারা যারা গ্রাম ভেঙে, পাহাড় ভেঙে সমস্ত ষড়যন্ত্রকে মারিয়ে আজকে আগরতলার রাজপথকে রাঙিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য লাল সালাম, অসংখ্য অসংখ্য কর্নিশ। আজকে নিশ্চয়ই ওই দিল্লির যে দুঃশাসন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার শিষ্যরা, যারা নাকি ত্রিপুরাজ্যের মধ্যে রাত অর্ধেক অর্ধেক মানুষ কোথায় কি করেন, কোথায় যাচ্ছে, কি করছে, কি বলেন, এগুলা নাকি তারা তাড়িয়ে তাড়িয়ে দেখেন। তারা নিশ্চয়ই আজকে দেখেছেন রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে গোটা শহরকে কাঁপিয়ে, রাজপথকে মারিয়ে এখানে যারা সমবেত হয়েছেন তারা কারা? সেই কাঞ্চনপুর থেকে, শাহরুম থেকে, লংথরাই পাহাড়, শাখান পাহাড়, কালাজারি, দলাজারে এবং এই শহরের মধ্যেও যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথী, যারা শুধু উপজাতি অংশের মানুষ না, আরো হাজারো মানুষ গত 23 মাস ধরে এ রাজ্যে বিজেপি আইপিএফটির অপশাসনে যারা নিষ্পেষিত, তারা আজকে এখানে এসছেন। ত্রিপুরাজ্যের এই বিজেপি আইপিএফটি এবং তাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরো বহু সহযোগী শক্তি একই মিছিলে না হাঁটলেও, একই জোট না জোটে না থাকলেও, গণমুক্তি পরিষদ যখন 1948 ইংরাজির মে মাসে এই বর্তমান যে মোহনপুর মহকুমার রাজঘাটে জন্ম নিয়েছিল, এই রাজবাড়ি থেকে শুরু করে ত্রিপুরাজ্যের মধ্যে তাদের বসংবদরা, সেদিনও তারা গণমুক্তি পরিষদের মৃত্যু কামনা করেছিল। বারে বারে এরা ঘোষণা দিত, এখনো সে দুঃস্বপ্ন দেখে গণমুক্তি পরিষদ শেষ, গণমুক্তি পরিষদ পাইথাঙ্খা, গণমুক্তি পরিষদ কুড়িখা। তিনি গণমুক্তি পরিষদ তঙ্গ, গণপরিষদ তঙ্গায়, গণমুক্তি পরিষদ আছে, গণমুক্তি পরিষদ থাকবে। গণমুক্তি পরিষদ তার লাল ঝান্ডা আরো উঁচু উদ্দিন হবে, আজকে প্রমাণ আমরা করেছি। শত বাধা বিপত্তি, গাড়ি দেওয়া হয় না, হুমকি, এই ঘুমলুঙ্গে জাম্পুই জলাতে হঠাৎ করে
জাতিকে উন্নতি করবে, দফাকে উন্নতি করবে। এখানে ডাক দিয়েছে মোটরসাইকেল মিছিল, কিছুই না। আমাদের এই জনসভা, আমাদের এই মিছিলকে তাৎকানো যায়। বন্ধুরা, তাদেরকে জানিয়ে রাখি, আপনারা তখন ধরে শুনছিলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন আনতে হলো নরেন্দ্র মোদী, অমিত শাহকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বিগত লোকসভা নির্বাচনে সেই কাশ্মীরের পুলওয়ামাতে একটা দুর্ভাগ্যজনক হামলায় আমাদের কিছু বীর জওয়ানের অকাল মৃত্যু। এরকম আমাদের জওয়ানদের উপরে অতীতে আর কোন আক্রমণ হয়নি, এরকম না। এটাকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীরা সারা দেশে উগ্র দেশপ্রেম, উগ্র জাত্যাভিমানী, উগ্র সাম্প্রদায়িকতা এগুলো ছড়িয়েছিল মিডিয়ার মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে। কারণ এটা ছাড়া রাস্তা ছিল না নরেন্দ্র মোদী সরকারের, তার দলের। এটা ছাড়া সরকার তার কোনো সুযোগ ছিল না, রাস্তা ছিল না। কারণ 2014 ইংরেজিতে যে মিথ্যা প্রতিশ্রুতি, যে ধরনের জনগণকে ধোঁকা দিয়ে সরকার এসছেন, 5টা বছরে মানুষ দেখেছে কিভাবে ওই নোটবন্দি, জিএসটি, আজকে দিন এবং ওই যে রাম মন্দির নির্মাণের স্লোগানে এই দেশের যুবকদের, এই দেশের কৃষকদের, এই দেশের শ্রমিকদের, এই দেশের সমস্ত অংশের মানুষের স্বপ্নকে তারা তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। সেই মানুষের যে ক্ষোভ, তার বিক্ষোভ, সে আগুনকে নেভানোর জন্য তার সেই সহানুভূতির যে স্লোগান তোলা ছাড়া, রাষ্ট্রবাদের স্লোগান তোলা ছাড়া পথ ছিল না। সরকার এসেছে আরো বেশি এমপি নিয়ে, বেশি শক্তি নিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তো সেই সরকার 5 বছর ভুল করেছে। নতুন সুযোগ পাওয়ার পর সে ভুল শুধরিয়ে উঠে দাঁড়িয়ে কর্মসূচি গ্রহণ করবে, কিন্তু কিছুই তো কর্মসূচি নেই, মানসিকতাও নেই, ইচ্ছাও নেই। কারণ বিজেপি মানে তো আরএসএস। কে আরএসএস? সে আরএসএস হলো হিন্দু মহাসভা জাত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে যাদের বিন্দু মাত্র কোনো অবদান নেই, এক ফোঁটা রক্ত জড়া দেয়নি, যাদের দল থেকে একজন শহীদ হয়নি, যারা জীবনে কখনো তেরঙ্গা ঝান্ডাকে সম্মান করেনি। আমাদের সংবিধান যখন তৈরি হচ্ছিল এটাকে অশ্রদ্ধা করেছে, তার বিরুদ্ধে এরা বারে বারে এই সংবিধান প্রণয়নের বিরোধিতা করেছে। তাদের কি কর্মসূচি থাকতে পারে না? কাজেই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও সেই জনবিরোধিতা, দেশ ভাগ করার ওই আরএসএস এর সেই সাম্প্রদায়িক কর্মসূচি, কাশ্মীরের মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করো। প্রথম অধিবেশন শেষ হলো, দ্বিতীয় অধিবেশন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তোমার দেশের কোটি কোটি বেকারের তুমি কাজ দিতে পারো না। তোমার দেশে প্রতি 28 মিনিটে একজন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়। তোমার দেশে প্রতি ঘন্টায় 3 জন যুবক
মৃত্যুবরণ এই আত্মহত্যা করে হতাশায় তোমার দেশের কৃষকরা ক্রমশ তার জমি হারাচ্ছে, জমি হারিয়ে খ্যাত মজুর হচ্ছে। তোমার দেশের পশ্চাৎপদ অংশের মানুষ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু, তারা ক্রমশ আরো দুর্বল হচ্ছে। তাদের প্রতি তোমার কোনো কর্মসূচি নেই, তাদের জন্য তোমার কোনো স্কিম নেই। সর্বশেষ যে বাজেট পেশ হলো, এটা কথা নেই কর্মসংস্থানের, কৃষকদের উপকার সম্পর্কে। আর তার দিল, তার হৃদয় সেই দলের কোথায়? আফগানিস্তানের, পাকিস্তানের, বাংলাদেশের সংখ্যালঘু। তাদের জন্য আইন তৈরি করতে হবে। অন্যের প্রতি সহানুভূতিতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই জায়গায় আমাদের দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষ কাঠামো, হাজার বছর ধরে এই দেশের মানুষ যে স্বপ্নকে লালিত করে, এই আইডিয়া অফ ইন্ডিয়া ভারতবর্ষের আত্মাকে তৈরি করেছে, ভারতবর্ষের কলিজাকে তৈরি করেছে। এই কলিজাকে আজকে দ্বিখণ্ডিত করা, সারা পৃথিবীর কাছে আজকে আমরা নিন্দিত আমরা হচ্ছি। ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে, তার বিরুদ্ধে শুধু ছাত্ররা না, শিশুরা না, মহিলারা না, সারা পৃথিবীতে, সেই শিকাগোতে, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, লন্ডনে, প্যারিসে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, যেখানে ভারতীয়রা আছে, বিদেশির পার্লামেন্টে ভারত সম্পর্কে বিরূপ সিদ্ধান্ত সেখানে হচ্ছে। কোথায় নামিয়ে নিয়েছে ভারতবর্ষ? কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ভারতবর্ষকে? আজকে দিল্লিতে 100 দিনের কাছাকাছি সেখানে শাহিনবাগে মহিলারা, শিশুরা দিল্লির এই কনকনে শীতে খোলা আকাশের নিচে তার প্রতিবাদ করছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তার শিষ্যদের বলতে চাইছি, শুধু শাহিনবাগ না, সারা দেশ শাহিনবাগে পরিণত হবে। সারা দেশ কেউ মেনে নেবে না, এই আইন কার্যকরী হতে দেব না আমরা। কিন্তু বন্ধুরা, ত্রিপুরাজ্যের মধ্যে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে জয়েন্ট অ্যাকশন কমিটি এগেইনস্ট দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল করে যারা 9 তারিখে যারা বন্ধ রেখেছেন, আমরা সমর্থন করি। তাদের প্রতি আমাদের সলিডারিটি আছে। যারা বিক্ষিপ্ত ভাবে এখানে সেখানে যারা মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতি আছে, সমর্থন আছে। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে কিছু দল, আমি নাম উল্লেখ করতে চাইছি না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল এনেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি দলের সরকার। আর এখানে ত্রিপুরাজ্যের মধ্যে এই দলগুলো 10টা কাঞ্চনপুরের নিরীহ দোকানদারের দোকান লুট করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা। মধুঘাট বাজারে কলা ব্যাপারে কলা রুটে নিয়ে গিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে বিরোধিতা। গন্ডাছড়াতে 2 সম্পদের মধ্যে বিভেদ লাগিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের লড়াই তো পাহাড়ি বাঙালি লড়াই না। আর সেই শক্তিগুলো যখন নিরাপদ জায়গায় থেকে কিছু অল্প বয়সী ছেলেদেরকে লেলিয়ে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা অন্যরকম পরিবেশ তৈরি করল, বিপ্লব কুমার দেব মনে মনে খুব অট্টহাসি হাসছেন। বাবা, আমাদের কাজ তো করে দিচ্ছেন আমাদের বন্ধুরা। গত 22-23 মাসে এই ভীষণ ডকুমেন্টের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার,
যারা বেকারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিস কলে চাকরি হবে, কর্মচারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের চাইতে বেশি বেতন পাবে, এ রাজ্যের কৃষকদের যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ইনকাম ডাবল, 3 ডাবল হবে, রেগায় যারা কাজ করে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 100 দিন কেন 200 দিন কাজ পাবে, 170 টাকার ডাবল 340 টাকা মজুরি পাবে, 700 টাকার ভাতার জায়গাতে 2000 টাকা ভাতা পাবে। এর সরকার আগরতলার বাইরে পুলিশ পল্টন পরিবৃত হয়ে মাঝে মধ্যে যায়, জনতার দরবার, সেই জনতার দরবারে ওই ছাকনি দিয়ে থাকা কিছু লোক ছাড়া কেউ আসতে পারে না। এত ভয় সেই জায়গায় এই সাধারণ মানুষ, নিরীহ মানুষ, পাহাড়ি বাঙালি, এদের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি করে বিপ্লব দেবদের আজকে এই জনরুষ থেকে, জনবিচ্ছিন্নতা থেকে তাদেরকে কিভাবে জামিন দেবে তারা? বিজেপি সরকারের যে জনবিরোধী চেহারা, ট্রাইবেল বিরোধী চেহারা, এটাকে হালাল করার জন্য এই আইপিএফটি দল কাজ করেছে। যারা মন্ত্রিসভাতে তারা যে বিধানসভা নির্বাচনকে বলেছিল ত্রিপুরাল্যান্ডের শব্দ উচ্চারণ করতে সাহস করে না, বিধানসভাতে ত্রিপুরাল্যান্ড সম্পর্কে একটা প্রস্তাব উত্থাপন করতে সাহস করে না, আজকে এরকম একটা সময়তেও এদের জামিনদারে কাজ তারা করছে, কিন্তু পার পাবে না, পার পাবে না। আজকে সেই দলগুলো আমাদের পাহাড়ি অংশের মানুষদের, ইন্ডিজেনাস পিপলদের আবার ফাঁদে ফেলার জন্য, বিভ্রান্ত করার জন্য কিছু কিছু মিছিল করতে হয়। শুধু আইপিএফ না, আরো কিছু। কোথায়? ত্রিপুরা রাজধানী কোথায়? আগরতলা। এতগুলো যে প্রেস, এতগুলো ক্যামেরা, কোথায় বেশি আর থাকে? আগরতলা। আগরতলায় প্রোগ্রাম হলে যারা খবরের কাগজের সংবাদদাতা তাদের পাওয়া যায়, টেলিভিশনের সংবাদদাতা তাদের পাওয়া যায়, দেশ বিদেশ থেকে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের সংবাদ সংগ্রহ করে তারা আছেন। আইপিএফটি দল আর কিছু দল, এদের প্রোগ্রাম শুধু খুমলুং। খুমলুং কি ত্রিপুরা রাজধানী? না, খুমলুং এ কোনো প্রোগ্রাম করা যাবে না কথা বলছি না, অবশ্যই খুমলুং এ প্রোগ্রাম হবে, কিন্তু দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই, দেশের সরকার নীতির বিরুদ্ধে লড়াই কোথায় হবে? ওই খুমলুং এ লুকিয়ে তা খুব বখরা কিছু বুঝি দি আইপিএফটি, আইএনপিটি, তাইব কিছু দলং খান বনুং সালিয়া বড় প্রোগ্রাম খায়। তিনি রাজধানী, তিনি ত্রিপুরা রাজধানী পাওয়া যাবে না। আগুনীয় আগরতলা, দেশ বিদেশটি টেলিভিশন চ্যানেল তঙ্গ, খবর থুম নাই বরফ তঙ্গ, অর খাইয়া বরফ অর থাঙ্গই আবার সামনে হেডকোয়ার্টার খুমুলং এডিসি। এডিসি ni chief executive member de norongni dabi no abo khainani ei অংখা ত্রিপুরা রাজ্য নি ত্রিপুরাসা বমুং নবে যারা abo খাইনাই বরংনি abo। বন্ধুরা, দ্বিতীয় আমাদের গুরুত্বপূর্ণ দাবির কথা বলতে চাই। এডিসি কে সংবিধান সংশোধন করে অধিক ক্ষমতা এবং অর্থ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কে করতে পারে? এডিসি হলো ভারতের সংবিধানে ষষ্ঠ তফসিল মোতাবেক গঠিত। 1950 সালে যখন প্রথম সংবিধান হয়, এটা একমাত্র আসামের জন্য প্রযোজ্য ছিল।
আসাম থেকে ভাগ হয়েছে মেঘালয় এবং মিজোরাম, অটোমেটিক সে দুই রাজ্যেও এটা প্রযোজ্য হয়েছে। মেঘালয়তে খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল, জয়ন্তিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিল, গারো ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। মিজোরামে চাকমা, মার, লাই আছে। আসামে এনসি হিল এবং ডিমাসা এডিসি আছে, আর বড়ো টেরিটোরিয়াল কাউন্সিল বা বিটিএডি। ত্রিপুরা যে ছিল না, কে এনেছে? গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট আপোষহীন লড়াইয়ের মধ্য দিয়ে তৎকালীন কংগ্রেস সরকারকে বাধ্য করে ত্রিপুরাজ্যের মধ্যে সেই জনতা পার্টির সমেতে প্রথম সপ্তম তপসিল মোতাবেক, পরবর্তী সমেতে 1985 সালে ষষ্ঠ তপসিল মোতাবেক আজও সেই আইন অনুযায়ী এডিসি চলছে। কিন্তু কালের বিবর্তনে, সময়ের সারণী বেয়ে আমরা দেখছি ষষ্ঠ তপসিলে যে আইন আছে, যে ক্ষমতা দেওয়া আছে, অর্থ প্রাপ্তির যে সুযোগ আছে, এটা অত্যন্ত সীমিত। তার মানে এডিসি কিছুই হয়নি কথা বলছি না। এডিসি এলাকাতে জমি রক্ষিত হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু শুধু জমি রক্ষিত হলে চলবে না, জনসংখ্যা নিয়ন্ত্রিত হলে চলবে না। সেই জমির উপরে মানুষকে আরো স্বাবলম্বী করতে হবে, উন্নয়নের আধুনিক ছোঁয়া পৌঁছাতে হবে। ষষ্ঠ তপসিলে সেটা নেই। সংবিধানের 73-74 সংশোধনীতে ত্রিস্তর পঞ্চায়েতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাও অনেকগুলি এডিসিতে নেই। স্বাভাবিক সেই 94-95 যখন সংবিধানের 73তম 74তম সংশোধন হয়, তখন থেকে আমরা গণমুক্তি পরিষদ, একমাত্র গণমুক্তি পরিষদ, তাই কে বইয়া চৌন দাবিটি শাখা আমরা আওয়াজ তুলেছি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট 93 সাল থেকে ত্রিপুরাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, সেই 2017-18 ফেব্রুয়ারি বিধানসভার রেকর্ড দেখুন। বামফ্রন্ট পরিচালিত বিধানসভা কতবার, অসংখ্যবার এডিসি কে ক্ষমতা দাও, এডিসির ভিতরে যাতে টাউন কমিটি হয়, এডিসিতে শিল্প করা যায়, এডিসির হাতেও তৎকালীন প্ল্যানিং কমিশন, আজকের যে নীতি আয়োগ থেকে যে টাকা আসে, কংগ্রেস সরকারের সময়তেও, আজকে বিজেপি সরকারের সময়তেও গণমুক্তি পরিষদ, সেই ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সর্বজনশ্রদ্ধ নেতা কমরেড বিদ্যাদেব বর্মা এখন প্রয়াত হয়েছেন। কমরেড বিদ্যাদেব বর্মা, কমরেড বাজুবন্দ্র রিয়াং, তার নেতৃত্বে আমরা গেছি ডক্টর মনমোহন সিংকে তার ঘরে, আমরা বুঝিয়েছি কেন দরকার এডিসির ক্ষমতায়ন, কেন দরকার অর্থ, কিন্তু কংগ্রেস কিছুই করেনি। আর বিজেপি গত 2018 ইংরাজির ভোট, লোকসভা ভোট, এখনো বহু মানুষের মোবাইলে সেই নরেন্দ্র মোদীর বক্তৃতা থাকবে, অমিত শাহর বক্তব্য থাকবে, আমাদের মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের পত্রিকার আর্কাইভে থাকবে। এই আস্তাবল ময়দানে, স্বামী বিবেকানন্দ ময়দানে, দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারে, ঊনকোটি জেলার কুমারঘাটে, খোয়াইয়ে, তেলিয়ামুড়াতে নরেন্দ্র মোদী, অমিত শাহ কি বলেছেন? बीजेपी को सत्ता में लाइए,
आपका एडीसी को हम और भी बहुत राशि देंगे, बहुत पावर देंगे, हम मोडालिटी कमिटी बनाएंगे। सरकार आसलो, जनगण के धोखा दिए भोट दिल, प्राय 8-9 मास बादे एक हाई पावर कमिटी हलो। সেই হাই পাওয়ার কমিটি কি ডিম পারলো আমরা জানি না, অশ্ব ডিম্ব না হাতির ডিম্ব আমরা জানি না, তার শিষ্যরাও কেউ বলতে পারে না। আর এনসি দেববর্মা মেবার কুমার জমাতিয়ারা কি বলেছিল, ভিশন ডকুমেন্টে বিজেপির ইস্তাহারে না থাকলেও নরেন্দ্র মোদী আর রাজনাথ সিংহ, যিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লিতে গিয়ে ভোটের আগে দেখা করেছেন, গলায় এরকম রিসা দিয়ে মোহাব্বত কোলাকুলি করেছেন, মানুষকে ফটো দেখাচ্ছে। কোলাকুলি করার সময় কানে কানে বলে দিয়েছে 6 মাসের মধ্যে ত্রিপুরা ল্যান্ড হবে। আফ্রো কালার লাইফ রো মতন লাইফ রো বরনে কুঞ্জর সাইরি খাপো তাল দক বিশিংন ত্রিপুরা লেনু নাই। ত্রিপুরা লেন তো হইল না, কি হইল, সিএএ। ত্রিপুরা লেন খাইমান লিয়া তামতো বোখা সিএএ তাইব বরক্ষিত অব্দি, তাইব ত্রিপুরা রাজ্য বিশিং বরক্ষিত হই। ত্রিপুরা রাজ্য বিশিং চিনি ডেমোগ্রাফিক জনসংখ্যা বাড়িয়ে হয়ে চিনি জাগা সেকনারি, হুকুম সেকনারি, হা সেকনারি, চিনি সামুং সেকনারি ব্যবস্থা খাইনি। এনসি দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, বসিয়ং মানো অস্বীকার করতে পারবে এই কথাগুলি তারা বলেছিল। আজকে আমাদের এই কর্মসূচি এটা নিছক গণমুক্তি পরিষদের বাৎসরিক কোন প্রোগ্রাম না। এখন আমাদের ট্রাইবেল যুবকদের মধ্যেও বামফ্রন্ট সরকারের জনমুখী শিক্ষা নীতির ফলে গ্রামে গ্রামে স্কুল হয়েছে, প্রায় সবকটি মহকুমাতে কলেজ হয়েছে, সবকটি জেলাতে প্রায় পলিটেকনিক হয়েছে, নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের ফলে শুধু আগরতলার প্যালেস কম্পাউন্ডের কাছাকাছিতে না, ত্রিপুরা যে একটা সময়তে যে স্থানগুলোকে দুর্গমতম বলা যেতে পারে, রৈস্যাবাড়ি, গোবিন্দবাড়ি, খান্তলাং, গোড়াকাপা, আমি গর্ব করে বলতে পারি ত্রিপুরা রাজ্যের এমন কোন পাহাড়ি একটা সময়তে দুর্গম আজকে দূরবর্তী এলাকা বামপন্থী ফল সরকার থাকার সময়তে ওই সমস্ত এলাকাতে যাতে উন্নয়নমূলক কাজকর্ম যাতে না হয়, স্কুল যাতে চলতে না পারে, সেখানকার মানুষ অর্থ করে উন্নয়ন না হতে পারে, টিএনবি থেকে শুরু করে এনএলএফটি, টাইগার ফোর্স কত লোককে খুন করেছে, অপহরণ করেছে, দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে। এটা না হলে পরে তো আরো হতো। তারপরও যে জায়গাগুলি কথা বললাম, গর্ব করে বলতে পারি এমন কোন ত্রিপুরা রাজ্যের পাহাড়ি পল্লী নাই যেখানে এখন ইউনিভার্সিটি পড়ে, দু একজন ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে ছেলে মেয়ে নাই, সমান সমান ছেলে মেয়ে। এমএ পাস করা, বিএ পাস করা, সবকটি মহকুমাতে ছেলে মেয়ে প্রচুর স্বাভাবিক। দেশের যখন এই দুরবস্থা, বামপন্থী ফ্রন্ট সরকার থাকলেও, তার সমস্ত রকম চেষ্টা থাকলেও সবাইকে চাকরি দিয়ে যেতে পারেনি, পারার কথাও না। তাদের একটা অংশ, হ্যাঁ, তাদের জন্ম মাত্র
বয়স মাত্র 20, 21, 22, 23, 24, 25। আমরা দেখি আজকের জমায়েতের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইন্টারনেটে যখন আমরা প্রচার দেই, আপনিও আসুন, সিএএ বিরোধী লড়াই সারা দেশের লড়াই, আপনি যোগ দিন। এই যে সংসদ চলছে, আজকে 8 তারিখ, আজকে তো শনিবার, কালকে রবিবার, কালকে সংসদ চলবে না, কালকে 9 তারিখ। এই সংসদ আর মাত্র 2 দিন চলবে। বর্তমান যে সংসদ, পার্লামেন্ট 11 তারিখ অবধি চলবে। ত্রিপুরা রাজ্যের বিজেপি, আইপিএফটি বলে এই তো হচ্ছে, বিধানসভা একটা প্রস্তাব পাশ করলো 50 জন এডিসি মেম্বার করবে। আরে 50 কেন, এটা 100 হলো না কেন? 50 কম হলো না? মাত্র 2 অঙ্ক জোড়া হয়ে গেল, বেজুর হলে তো ভালো হতো, 3 অঙ্ক। 100 হলো না কেন? কিন্তু ক্ষমতার কথা কিছু নাই। অধিক ক্ষমতা, ককবরককে 8ম তফসিল অন্তর্ভুক্ত করা, নীতি আয়োগ থেকে ফান্ড আনা, এডিসি এলাকাতেও মিউনিসিপাল কমিটি করা। আমাদের কাঞ্চনপুরে মানুষের কি স্বাদ নাই? গন্ডাছড়া লোকের কি এই স্বাদ নাই? খুমুলকের লোকের কি স্বাদ নাই? এখানেও নগর পঞ্চায়েতের মতো, মিউনিসিপাল কাউন্সিলের মতো রাস্তায় রাস্তায় সিএফএল এর লাইট চলে, জলের বন্দোবস্ত অন্য হয়। কোথায় পার্লামেন্টে আসলো না? যদি সদিচ্ছা থাকতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ তো মাত্র 1 দিনের নোটিশে কাশ্মীরকে, কাশ্মীর 300 দ্বারা বাতিল করে দিল। 1 দিনের আলোচনাতে সিএবি পাস করে, সিএএ করলো, 24 ঘন্টার মাথায় রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়েও নিল। কেন উদ্যোগ হলো না? মেবার কুমার জমাতিয়া, তিনি তো ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার। একটা শব্দ আছে, থাইসা কক্তম বা ফুনুগুল মানো কেনা চং প্রধানমন্ত্রী থানি রহর খা। 11 তারিখ সংসদ পাই থান্নাই আবনি বিসিং খাইনি, কারণ আবনি বিসিং খাইয়া খাই মাস 500 ভাইকে নির্বাচন খাই নাই। তাহলে এডিসি নে মেয়াদ তো পাই থান্নাই মাস 500, মার্চ এপ্রিল নং তামুক যদি বিল পাস খাইয়া বাড়ি কেউ নাই। বরফ নিকুল চুপ যা, উল্টা তামো সাবর জিএমপি নি বাগই পার্লামেন্ট এডিসি এম্পাওয়ারমেন্ট নি বিল পাস খাইমানিয়া পঞ্জিক পাই সামানি গোড়াও হাসব শৈব মনুয়ানো মনে কখন হবে। জিএমপি নি বাগই, জিএমপির কারণে নাকি পার্লামেন্টে বিল আনতে পারে না, বিল পাস করা যায় না। যে ঠিক আছে, বিগত লোকসভাতে জিএমপির প্রেসিডেন্ট এমপি ছিল, এখন তো জিএমপি প্রেসিডেন্ট এমপি না। কে বাধা দিল তোমাদেরকে? এ হলো আইপিএফটি, আর তার সাথে নয়া অবতার, একজন নতুন অবতার। 1350 বছর সে অবতারদের বংশধররা এই রাজ্য শাসন করেছে। এখান থেকে চূড়া দেখা যায় উজ্জন্ত প্রাসাদ, ওই তো সাক্ষী। হ্যাঁ, রাজা ছিল, রাজতন্ত্র ছিল, 1350 বছর বরফ শাসন খাই থাংজা। 1949 ইংরাজি 15 অক্টোবর এই রাজ্য নরক ইয়াকারি থাংপুরু যিনি সংযোগ আমচয় স্কুল খমসুক খমসুক এই আবো কালাম থাকা নরক 200 কিলোমিটার লামা কালাম থাকা নরক
তুই নুংনানি কল কয়টা কান থাকা নর বিএ পাস এমএ পাস আপনি কক্তা সাদি সাধারণ বুমুং সিবন নাই খরচ কালাম থাকা চিনি থুইবাই চিনি সুসু সই চিনি পূর্ব বংশধর্যে থুইবাই হুসেন শাহরুজন কাসখা থুইরি চিনি থুইবাই কলম তৈবাই নিনি নীলমহল নাম দেখা উজ্জন্ত প্যালেস নাম দেখা মালঞ্চ নিবাস নাম দেখা আবো আস্তাবল তামানি আস্তাবল ঘোড়া আস্তাবল হাতি আস্তাবল চিনি চইছু হুক খাই নাই বরণিক খাজনা বাই নিনি করাই নিনি মায়ুম নিনি নকুফর শুনো তামরি খেলো তামরি গান খেলাম পর্যন্ত প্রসাদ থান নাইলে হজাগিরিনি কোনো বুমুল দিতাম গরিয়ানি কোনো চিহ্ন দিতাম মামিতানি কোনো চিহ্ন দিতাম দেখুন গিয়ে সেখানে পর্যন্ত প্যালেসের ভিতরে হজাগিরি গরিয়া মামিতার একটা চিহ্ন দেওয়ালের কোন জায়গাতে আছে কিনা চীনা মিস্ত্রিরা এসে এখানকার কাঠের কাজ করেছে সে কাঠের কাজে একটা চিহ্ন আছে কিনা চিনি আমা বুক্ষক রঙনি রিসা রিগনাই ঋতুকুনি কোন চিহ্ন তোমাদের আর তুমি বলছো সংস্কৃতি রক্ষার জন্য তুমি নাকি নতুন সংগঠন আর সংস্কৃতি ডুবিয়ে গেছো তোমরা ত্রিপুরা যে আজকে ট্রাইবেলদের সর্বনাশ করে গিয়ে থাকে তারাই করেছে এই গণমুক্তি পরিষদ জনশিক্ষা আন্দোলনের হাত ধরে 1948 ইংরেজিতে জনশিক্ষা গণমুক্তি পরিষদের নেতৃত্বে গত 70 বছরে দীর্ঘ লড়াইয়ে আজকে যদি গণমুক্তি পরিষদ না থাকতো এই রাজ্যের মধ্যে দশরথ দেব হেমন্ত দেব বর্মা সুধীন্দ্র দেববর্মার মতো সে মনীষীরা জন্মাতেন আমাদের কক বড় থাকতো না তিনি কক বড় তুমিয়া খামুন রিগনাই তামো রিসা তামো গরিয়া তামো হজাগরি তামো কেবল খানাইয়া খামো বাক্সা চারাই বামফ্রন্ট সরকার বিভাগে তিনি বড় এমএ পাস ইঞ্জিনিয়ার কেবল কেবল ডাক্তার বড় বিভাগিয়া I respect them. They are educated. They are postgraduate. They are engineer. They are doctors, and few of them even in the another prestigious posts. Boronic culture section বিভাগিয়া যতইয়া গণমুক্তি পরিষদ কি সংখ্যায় না গণমুক্তি পরিষদ না ওয়ানছা দেখা গণমুক্তি পরিষদ থাকলে 25 বছর তোমার খালাইখা ত্রিপুরা যে লামাংথন তুইলংথন স্কুল লংথন কলেজ সংথন হাসপাতাল লংথন গণমুক্তি পরিষদ খাইয়া তামতম নাইদি ত্রিপুরার জন্য সংযোগ আমসয় চাংখা 25 তাই 10 বছর 35 বছর গণমুক্তি পরিষদ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বামফ্রন্ট বরক খাইমানি বাদের তামতং বরক নদীনে ওয়াইসা বিজেপি ওই বাক্সা ওয়াইসা কংগ্রেস ওই বাক্সা ওয়াইসা অবতার ওই বাক্সা জাতি নতুন তুল নাই বরক জাতি নতি সেনাই বরক আসল কক্তাম আসল কগংখা আবনিসকাঙ্গ কংগ্রেস ন মুথাঙ্গানি বাগৈ কংগ্রেস ন বুচারানানি বাগৈ কসাক কুপুর সিনিলিয়া বইনি তলা তংলিয়া তাবক তাই হইছে বরক ও স্লোগান নকতাল খায়ুই কসাম সুয়াক কসাম আরাক কতাল বুতলংকা কতাল
সোয়াক্ষাই কুসাম আর আক্ষাই কুসাম, পুরান মদ নতুন বোতলে ঢুকিয়ে আসলে সেই কংগ্রেসকে তখন বেঁচে, কংগ্রেসের শিকারী মোরগ ছিল তারা, আজকে বিজেপির শিকারী মোরগ, আসলে কিছুই না, বিপ্লব দেবের শিকারী মোরগেরা। আর বন্ধুরা, আজকে আমাদের লড়াই শুধু যারা বিভ্রান্ত, যারা কিছু যুবকদেরকে বিপদগামী পথে ঠেলে দিচ্ছে, এদের বিরুদ্ধে না বলার জন্য আজকে আমরা এসেছি এখানে। ইদানিং কালে তো এই বিশেষ করে কমরেড বাদল চৌধুরীকে ষড়যন্ত্র করে হেনস্থা করার পর কোর্ট কাছারি থানা নিয়ে অনেকে একটু অবগত হয়েছেন। আধুনিক বিচার ব্যবস্থাতে প্রথম কি হয়, থানাতে এফআইআর হয়, এফআইআর হওয়ার পরে চার্জশিট হয়, চার্জশিটের পরে মামলা হয়। বাদলদার বিরুদ্ধে কিন্তু কোনো চার্জশিট করতে পারেনি, কোনো অভিযোগই নাই, 112 দিন চেষ্টা করার পর পারেনি। কিন্তু আজকে আমরা গণমুক্তি প্রশ্নে এখানে এসেছি, বিপ্লব দেব সরকারের গত 23 মাসে, গত বিধানসভা নির্বাচনে মানুষকে যে বিভ্রান্তি ছড়িয়েছে, মানুষের প্রতি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, বিশাল ডকুমেন্টের নামে, মিসকল চাকরির নামে ইত্যাদিতে, আজকে আমরা এখানে এসেছি তাকে ওয়ার্নিং দিতে। আজকের মিছিলটাকে শুধু মিছিল ভাববেন না বিপ্লব বাবু, দিস ইজ ওয়ার্নিং ফর ইউ। এই ওয়ার্নিং এর পরে আসবো এফআইআর করে, এফআইআর পরে চার্জশিট হবে, এই চার্জশিটের পরে জনগণ আদালতে তোমার বিচার হবে। ক্রোনোলজি কো পেহচানো, ক্রোনোলজি করে আসছি আমরা। আজকে তোমাকে ওয়ার্নিং দিতে এসেছে দিল্লি সরকারকে এবং তোমাকেও। ত্রিপুরাজ্যের পাহাড়ের সমতলের সাধারণ মানুষকে এইভাবে মুষ্টিমেয় সমাজ বিরোধী গুন্ডা আর কিছু যুবককে বিপদগামী করে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তুমি দিল্লি নির্বাচনে গিয়ে বলছো त्रिपुरा में बीजेपी सरकार आने के पहले त्रिपुरा का लोग मुस्कुराता नहीं था, त्रिपुरा लोग ना के हंसतो ना, त्रिपुरा में गाना बजना नहीं हुआ होता था, त्रिपुरा तो ना के गान बजना होता ना। বিপ্লব দেবের সরকার, বিজেপি সরকার আসার পর নাকি ত্রিপুরার যে মানুষ একটু হাসতে পারে, গান গাইতে পারে, হ্যাঁ বলছি না, গান গাইতে পারে। এই ত্রিপুরার জন্য নাকি আজকে উন্নয়নের, আর তার একজন গৌবচন্দ্র মন্ত্রী বলছেন ভীষণ ডকুমেন্টের 87% হয়ে গেছে, আবার তার সাথে 60% লোক নাকি আবার এইডসিও না কোন জায়গায় ভুগছেন নাকি। আবার এত উন্নতি হয়েছে, 60%-এর বেশি লোক নাকি দুরারোগ্য ব্যাধিতেও ভুগছেন। তাদেরকে বলতে চাই ত্রিপুরাজ্যের মানুষ বোকা না, যাদেরকে গায়ের জোরে সন্ত্রাসের মধ্য দিয়ে নির্বাচিত পঞ্চায়েতকে ভেঙে দিয়েছে, নির্বাচিত মিউনিসিপালিটি দখল করেছে, নির্বাচিত ভিলেজ কমিটিকে কাজ করতে দিচ্ছে না, আর স্বশাসিত জেলা পরিষদ সংবিধান সহায়তা জেলা পরিষদ ষষ্ঠ তফসিল মোতাবেক এটা সংবিধানের একটা অঙ্গ। এই ষষ্ঠ তফসিল কথা তারা কোন সংবিধান মানার কোন তার মানে এটাকে নির্বাচিত সংস্থায় মনে করে না। 800টার উপরে স্কুল বন্ধ করে দেবে, এডিসির পাওনা আটকে রাখছে, এডিসির সদস্যরা তার এলাকায়
কোনো উদ্বোধন করতে পারছে না। সেদিন নেই। কেন নেই? যারা ভুল করে বিজেপির পথে গিয়েছিল, ভুল করে আমাদের যে শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর এর বন্ধুরা সপ্তম বেতন কমিশন পাবে, ডাবল, আড়াই ডাবল বেতন পাবে, আর 10 লাখ 15 লাখ টাকা থেকে টাকা এরিয়ার পাবে। একবার দিয়ে দেখি। তারা দেখছেন আজকে 23টা মাস হয়ে গেল, একটা দিয়ে নেই। সপ্তম বেতন কমিশন তো কোথায়? একটা চাকরি নেই। আর এই মুখ্যমন্ত্রী বলছে আমি চাকরি নিয়ে বসে আছি, যোগ্য লোক নাই, চাকরি চাওয়ার লোক নাই। এই ত্রিপুরার যে যৌবনকে কতটুকু অপমান করতে পারে, তাচ্ছিল্য করতে পারে, আমাদের আত্মসম্মান বোধে কিভাবে আঘাত করতে পারে। আজকে তারা যাচ্ছে, একে অন্যের সাথে সম্পর্ক করছে। আসছে দিন, কি পাহাড়ে, কি বাঙালে, কি পাহাড়ে, কি সমতলে যারা এই প্রতারিত, বঞ্চিত, অপমানিত ছাত্ররা, যুবকরা, গ্রামের কৃষকরা, ক্ষেত মজুররা, দিন মজুররা, শিক্ষক, কর্মচারী, আমাদের আরক্ষা বাহিনীর বন্ধুরা, কেউ অপমানিত না। শুধুমাত্র সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ না, প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা কাজ করেন তারাও। ললিত কুমার গুপ্তার মতো একজন সারা দেশের মধ্যে অন্যতম দক্ষ সৎ অফিসার, যিনি চিফ সেক্রেটারি ছিলেন, সমস্ত অফিসারের শীর্ষে ছিলেন, অপদস্থ করে, অন্যায় করে তাকে পর্যন্ত ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ডেমোশন করেছে, অপমানের তাকে চাকরি ছেড়ে যেতে হয়েছে। প্রশাসনের ভেতরে এরকম বহু আইএএস, টিসিএস, টিপিএস, থানার দারোগা, উসি, এসআই, ইন্সপেক্টর, শুধু নির্বাচিত সদস্য না, সমাজ বিরোধী। এদের কোথায় তাদের উঠতে হয়, বসতে হয়, এদের কোথায় দিবালোকে অন্যের ঘর পুড়িয়ে দিচ্ছে, সরকারি সম্পদ লুট করছে। অফিসার, কর্মচারীর বন্ধুরা দাঁত কেমনে, ঠোঁট কেমনে সহ্য করতে হয়, বেশি দিন করবে না কেউ। ত্রিপুরা রাজ্যের মানুষ জবাব চাওয়ার জন্য আজকে তৈরি হচ্ছে। কাজে আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই জানান দিতে এসেছি, হয় শুধরাও, নীতি পরিবর্তন করো, রাজ্যে গণতন্ত্র ফেরাও, শান্তি স্থাপন করো। অযথা নিরীহ মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে, বিবাদ লাগিয়ে এই রাজ্যের মধ্যে এই রাজ্যটাকে আরো শেষ করো না। আর মেলার কোমর জমাতি আনছিল মধ্যে বলছি, কথায় কথায় বলে তিপ্রাসা, তিপ্রাসা, দফানো সিনিতি, জাতিনো সিনিতি। একটা কথাই শুধু বলবো, অনেক কথা বলার থাকলে সময় নিয়ে আপনাদের দূরে যেতে হবে। জাপান ইন্টারন্যাশনাল জাইকা, জাপানের একটা ব্যাংক, আমি যখন রাজ্যের বনমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলাম, আমার সময়েতে প্রায় 800 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এখানে কাজ হয়েছে, বনায়নের এবং জীবিকা উন্নয়নের। আমি এমপি হয়ে যাওয়ার পর কমরেড নরেশ জমাতিয়া, তিনি সে দায়িত্ব সামলেছেন যোগ্যতার সাথে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ওই টাকায় আমরা 800 লোককে কাজ দিয়েছি। কোন এলাকার মানুষ কাজ পেয়েছে? বন কোথায়? এডিসি এলাকাতে, পাহাড়ি এলাকাতে, গ্রাম এলাকাতে।
গ্রামে আজকে আমাদের ছামনের লোক, গন্ডা ছড়ার লোক, কাজ নেই, খাদ্য নেই, রেশন কার্ড বন্ধক দিয়েছে। বাংলাদেশের মায়ামি রিজার্ভে গিয়ে সেখানে গান্দ্রি, আমরা ককবরকে বলি গান্দ্রি, গন্ধকি তুলে বাবা রামদেবের কোম্পানিতে এটা একটা বেশাস বিক্রি করে কোন রকম তারা পেট চালাচ্ছে। এই সরকার আসার 3 মাস পর থেকে বামফ্রন্ট সরকারের 2 ক্ষেপে 35 বছরে একজন লোককেও বর্ডার অতিক্রম করে যেতে হয়নি। কিভাবে? শুধু রেগাতে 100 দিন না, ফরেস্ট ডিপার্টমেন্ট, এডিসি, তার সাথে জায়গা, সেই গ্রামে বাগান হয়েছে, বনায়ন হয়েছে, কাজ হয়েছে, 150, 200, 200, 250 কাজ পেয়েছে। এই সরকার আসতে না আসতেই এত অভাব, সন্তান বিক্রি, আত্মহত্যা, বাংলাদেশের জঙ্গলে গিয়ে কোন রকমে উদরপূর্তি করার জন্য পথ বাঁচতে হয়েছে। সেই জায়গা প্রজেক্ট গত বিধানসভা আগে তার মেয়াদ শেষ হয়েছিল। বামফ্রন্ট সরকারেই সেই কাজ সুনিপুণভাবে করার মতো জাপান সরকার সন্তুষ্ট হয়ে তারাই বলেছেন আমরা আবার টাকা দেব। 1000 কোটি টাকার প্রজেক্ট আবার স্যাংশন হয়েছে। বিপ্লব দেব সরকার, মেবার কুমার জমাতিয়ার 1 নয়া পয়সার কোন এখানে তার যোগদান নেই, তার কোন অবদান নেই। এই দ্বিতীয় প্রজেক্ট আসার পর 1000 লোক নিয়োগ হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রীকে মেবার কুমার জমাতিয়া, আইপিএফটির নেতা, বিপ্লব দেব না। বিপ্লব দেব কি করেছে? এই 1000 লোক নিয়োগ হবে দিল্লির এক কোম্পানি থেকে। দিল্লির কোম্পানি যখন লোক নিয়োগ করবে, সে গন্ডাছড়া লোককে চিনবে, চাকমাঘাটের লোককে চিনবে, কাঞ্চনপুরের লোককে চিনবে, ত্রিপুরার লোককে চিনবে। দিল্লির কোম্পানি, আরএসএস, তারা রিকমেন্ডেড। এই লোকগুলো ওই দিল্লি থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে অযোগ্য, ত্রিপুরার ভূগোল চেনে না, ত্রিপুরার ভাষা জানে না, সংস্কৃতি জানে না, বেশিরভাগ 1000-এর মধ্যে বেশিরভাগ লোক নিয়োগ হয়েছে। ত্রিপুরার যে সরকার নিয়োগ করলে এসটি এসসি রিজার্ভেশন থাকতো, 1000-এর মধ্যে কমসে কম 3200 থাকতো ট্রাইবেল, এসসি থাকতো অন্তত 1700, বাকি অন্যরা ত্রিপুরাজ্যের কেউ পাচ্ছে না। ট্রাইবেল তো পাবেই না, এসসিও পাবে না। আর মেবার কুমার জমাতিয়া তিনি এখনো ঘুমান, খবরেই জানেন। এ হচ্ছে উন্নয়ন। কাজে বলছে ত্রিপুরাজ্যের উন্নয়ন, এই ত্রিপুরাজ্যের পশ্চাৎপদ অংশের মানুষকে সংবিধান অনুযায়ী তার অধিকার সুনিশ্চিত করার জন্য একমাত্র গ্যারান্টি গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট। আর সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। কাজে আজকে এই সমাবেশের মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের সকল অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা ভুল করে যারা বিজেপি করছেন বা করেছেন, ভুল করে যারা এখনো যারা আইপিএফটি, আইএনপিটিতে যারা আছেন, তাদের কাছে আমাদের আবেদন, মিথ্যা আবেগ না, শুধু জাতি বিদ্বেষ না, শুধু জাতি বিদ্বেষ দিয়ে কোনো জাতি উন্নয়ন হয় না, বরঞ্চ জাতিতে জাতিতে সুস্থ গঠনমূলক প্রতিযোগিতা,
আরেকটা সম্প্রদায়, আরেকটা জনগোষ্ঠী, আরেকটা জাতির কাছ থেকে যা উত্তম, সে উত্তমকে নিংড়িয়ে নিতে হয়। আজকে ত্রিপুরাজ্যের কিছু দল শুধু বিদ্বেষ, জাতি বিদ্বেষ, আর সেই প্ররোচনায় আমরা বাঙালি মাথা চারা দিচ্ছে। ওই কাঞ্চনপুর দেখেছেন, এই সিআই এর বিরুদ্ধে আন্দোলনের পরে কাঞ্চনপুর এখনো শান্ত হয়নি। আমাদের আবেদন, কাঞ্চনপুরের মানুষ হোক বা দলের মানুষ হোক, সাম্প্রদায়িকতা না, সাম্প্রদায়িকতা পরিহার করে সাম্প্রদায়িক সৌহার্দ্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং গঠনমূলক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের জনবিরোধী সরকার এবং দেশের জনবিরোধী সরকারের জনবিরোধী নীতি রুখতে হবে এবং এ রাজ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সে শপথ গ্রহণ করতে হবে। এই আজকের এই সমাবেশ থেকে সেই শপথ গ্রহণ করবেন, সেই আত্মবিশ্বাস ঠেলে যাবেন, এই আশা রেখে সবাই নিরাপদে যার যার বাড়িতে পৌঁছবেন। এবং যারা আমাদের এই সমাবেশকে সফল করার জন্য শহরের মানুষ, অন্যান্য গণসংগঠনের মানুষ, স্বেচ্ছাসেবকের দায়িত্ব আরো বিভিন্নভাবে যারা হাত বাড়িয়েছেন, তাদের সকলকে অভিনন্দন, নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীর লড়াইয়ের শপথ ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইনকলাব জিন্দাবাদ।